বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আর সেই অর্ধেক নারী জাতির জন্যই আজকের এই বিশেষ দিন, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সকল নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে আজকের এই দিনটি বিশেষভাবে পালিত হয়। এই বিশেষ দিনে আজকে আমরা হাজির করেছি সাহসী মহিয়সী এক নারী খাদিজাতুল কুবরাকে, যিনি স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে 15 মাস অন্ধকার কারাগারে কাটিয়েছেন। আজ আমরা জানব তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং নতুন বাংলাদেশে তার প্রত্যাশা। কেমন আছেন খাদিজা? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। পরিবারের সবাই কেমন আছে আপনার? হ্যাঁ, এখন সবাই মোটামুটি সুস্থ আছে, রিকভার করছে সবাই আস্তে আস্তে ট্রমা থেকে। আমরা জানি যে আপনি একটি ভয়াবহ সময় পার করেছেন, দীর্ঘ 15 মাস। তো এই 15 মাসে নানা চড়াই উতরাই গিয়েছে আপনার উপর দিয়ে, তো সেই অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে অনেক জায়গায় একই কথা বলা হয়, তো অভিজ্ঞতার আসলে বলতে কি যে ফ্যামিলি থেকে দূরে থাকা, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, মানে একটা আলাদা একটা দুনিয়ায় ছিলাম এক প্রকার, যেখানে কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ ছিল না। শারীরিক মানসিক সব ধরনের কষ্ট গিয়েছে। মাটি কেটেছি, ঘাস কেটেছি, ফ্লোরে ছিলাম, এক হাতের বিছানায় ছিলাম, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। তো সব কিছু মিলে আসলে ভালো তো কিছু ছিলই না, সব কিছু খারাপই ছিল। তো এই যে নারী যে জেলখানাতে যে নারীরা যে বন্দি থাকে, আসলে তাদের সাথে কীরকম আচরণ করা হয়, বা আপনার অভিজ্ঞতাটা আসলে কি সেখানে বন্দি অবস্থায়? আমি জেল থেকে আসার পর অনেক জায়গায় বলেছি যে আমি একটা সেক্টর নিয়ে কাজ করতে চাই, সেটা হচ্ছে জেলখানার নারী। জেলখানায় নারীদের অবস্থা খুবই শোচনীয়, মানে তারা খুব বেশি এক্সপ্লয়েটেড হয় মেন্টালি। ফিজিক্যালি কিছু মানুষকে এক্সপ্লয়েট করা হয়, বাট মেইনলি হচ্ছে মেন্টালি করা হয়। শারীরিক কষ্ট থাকে, মানসিক কষ্ট থাকে, খাবারের কষ্টগুলো থাকে। যেমন চিকিৎসার কষ্টটা তো আরও বেশি, মেয়েদের অনেক ধরনের সমস্যা থাকে, কিন্তু জেলখানায় এরকম মেডিকেশনের ব্যবস্থা নেই, ওইভাবে তারা কোনো ধরনের ট্রিটমেন্ট পাচ্ছে না। দেখা যাচ্ছে যে একজন মানুষ যখন মানে একদম এক্সট্রিম লেভেলে মানে সে মরে যাবে এরকম একটা পর্যায়ে তাদেরকে হয়তো হসপিটালে নেওয়া হয়। আর এরকমও কেস দেখা গিয়েছে যে অনেক মানুষ ভিতরে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আর মানে পেপারসে সামহাও দেখানো হচ্ছে যে জেল গেটের বাইরে যেয়ে তার মৃত্যু হয়েছে। গেলে হচ্ছে এই নাপাদা এক্সট্রা মানে বাইরে যাওয়া হয়, একজন হোমিওপ্যাথিক বা হাতুড়ি ডাক্তার যে জিনিসগুলো দেয়, জেলখানার অবস্থা ঠিক তেমনই। তারপর যদি খাবারের অবস্থায় আসি, জেলখানায় খাবারগুলোতে মানে একদম নগণ্য যে খাবারগুলো, আমার মনে হয় যে রাস্তায় ফেলে দিলেও মানুষ হয়তো সেই খাবারগুলো খাবে না, এরকম খাবার দেওয়া হয়। সুজি দেওয়া হলে সকালে সুজির মধ্যে পোকা থাকে। তারপরে সবজি মানে একদম বাজারে যে সবচেয়ে নিম্ন স্তরের সবজি, একদম কম দামে পচা বাসে, এই জিনিসগুলো নিয়ে এসে কী রকম রান্না করে, মানুষ খেতে পারে না। ডালের মধ্যে পোকা থাকে, ভাত নষ্ট হয়ে যায়। তো মানুষের খাবারের তো কষ্ট আছেই, পেটের দায়ে মানুষ বাঁচে, কিন্তু সেখানে বেঁচে থাকাটাও কষ্টকর। তারপর যদি মেয়েদের স্যানিটাইজেশন বা পরিবেশে যে পরিচ্ছন্নতার ব্যাপারটা আসি, একটা রুমে 40 থেকে 45 জন মানুষ থাকে, 1 হাত 4 আঙুলের বিছানা পায়, তাহলে এইখানে মেয়েদের যেই এই ব্যবস্থাটা তো একদম নাই, স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই। তাদেরকে ওইভাবে মেয়েদের মানে একদম মানে মোমেন্টগুলোতে তাদেরকে কোনো ধরনেরভাবে সাপোর্ট দেওয়া হয় না। বিশেষ করে সাফার করে যে মানুষগুলো ফ্যামিলির সাথে তারা কানেক্টেড না, দেখা যাচ্ছে বিনা দোষে অনেক মানুষ এসেছে বা গরিব অনেকে, তারা কোনো ধরনের ফ্যামিলি সাপোর্ট পায় না। তো এই মানুষগুলোর লাইফ খুবই দুর্বিষহ। তারপর তারা বিচার পাচ্ছে না, বা হচ্ছে তারা টাকা পয়সা নেই বা আর্থিক সমস্যার কারণে তারা লয়ার পাচ্ছে না। তো এই জিনিসগুলো নিয়ে অনেক বিব্রতকর অবস্থা, মানে মেয়েদের অবস্থা খুবই খারাপ জেলখানায়। তো আপনি বন্দি থাকা অবস্থায় অবশ্যই আপনার পরিবারের উপর একটা প্রভাব পড়েছে। তো আপনার পরিবার কি আসলে কোনো হেনস্থার শিকার হয়েছে, বা তাদের কি কোনো মানসিক বা আপনার ফ্যামিলিকে কোনোভাবে কি হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড আপনার ফ্যামিলির সাথে করানো হয়েছে বা করেছে কেউ? হেনস্থার শিকার বলতে মানে এইরকম লেভেলের মানুষ যেদিন থেকে হেনস্থা হয়েছে যেটা এক্সপেক্টেড না। ফার্স্ট অফ অল হেনস্থা হয়েছে প্রক্টর স্যারের কাছে, আমার ইউনিভার্সিটি মোস্তফা কামালের কাছে। আমার মা আর বোন যায়, যে অনুরোধ করে, স্যার আপনারাই তো দেখবেন আর কে আছে আমাদের পরে। স্যার এভাবে উত্তর দেয় যে আপনাদেরকে এই দরজা কে দেখাইছে, আপনাদের তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত।
তাও আম্মু কান্না করে বলতেছে আর একটু দেখেন, বলতেছে ওর তো অনেক লোক, গদি পাবে, শেখ হাসিনা নামবে, ওগুলো এক্সপেকটেশন করে, এরকম কিছুই হবে না, আর আপনারা এখানে আসবেন। এরকম করে 2বার গেল, 2বারই অপমান করে দিল। কোর্টে পুলিশরা হচ্ছে মানে আম্মু নিকাব পরে এই জন্য বা হিজাব পরে পর্দা করে এই জন্য বলা হতো যে আমরা জঙ্গি বা আমি জঙ্গি। তো কোর্টে অনেকভাবে হেনস্থার শিকার হইতো পুলিশদের থেকে বা আশেপাশে। তারপরে যেখানেই যেত যেন নেতা হোক, এই যে নিখিল আমাদের এলাকার এমপি সামথিং কিছু একটা, সে আমার মাকে অনেক অপমান করে যে মেয়েকে ছেড়ে দিয়েছেন, খোঁজ খবর রাখেন না, অনেক অপমান করে। আজকে সেই মানুষগুলো কোথায়? তো দিন শেষে আমি টিকে আছি, আমার পরিবার টিকে আছে, আপনারা টিকে নাই। তো এই মানুষগুলো খুব হেনস্থা করে। লয়াররাও মামলা নিতে চাচ্ছিল না, তারাও ভয় পাচ্ছিল। এমন একটা পরিস্থিতি লয়াররাও বলতেছে আমি মামলা নিব কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। তাহলে এটা কেমন ধরনের হলো? তো সব দিক থেকে আসলে অনেক কিছু সাফার করতে হয়েছে। এই যে এই সময়টা, পুরো সময়টাতে বন্ধু বান্ধবরা কি আপনার পাশে ছিল, বা আপনার সাথে কি কেউ যোগাযোগ করার চেষ্টা করেছে, বা কি করেছে কেউ যোগাযোগ আপনার সাথে? না, আমার যেদিন প্রথমবার ধরে নিয়ে যাওয়া হয় ওরা তখন আমার কেসের ব্যাপারে জানতো না। তো ওরা শুনতে পেরে ভাবলো যে মানববন্ধন করবে। তো আমার ফ্যামিলি বললো আগে দেখি কোর্ট থেকে কী বলে। তো সামহাও এক রাতের মধ্যে কোনোভাবে লয়ার জোগাড় করে। যখন আমি কোর্টে যাই আমার পিছনে 40-50 জন মানুষ ছিল, এই পাশ থেকে এই বিল্ডিংয়ে যাচ্ছি। কিন্তু যখন কিছু মানুষ মামলার কাগজটা পড়লো বা বুঝতে পারলো, আমি শুনেছি আমি জানি না, ওরা সাইড থেকে চলে যায়। প্রথমে 2-1 দিন ওদের টান থাকে, হয়তো একটু খোঁজ খবর নেয় খাদিজা কবে আসবে বা এটা সেটা, কিন্তু পরবর্তীতে তারাও খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। আমি কোর্টে আসলে আমার পাশেই কিন্তু ইউনিভার্সিটি, জাস্ট আমার ডিপার্টমেন্টের বিল্ডিং থেকে আমার কোর্টের রুম দেখা যায়। তো আমি ওদেরকে মেসেজ দিতাম আপুকে দিয়ে গ্রুপে যে আপু একটু বলো আসতে। হয়তো কিছু মানুষ আসতো, কিছু মানুষ আসতো না। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে এই যে 15 মাস আমি জেলে ছিলাম, আমার জেল কেটে আমার মা, আমার বোন, এই দুইটা চেহারা ছাড়া আমি কখনো অন্য কারো চেহারা দেখিনি। কেউ আমার সাথে দেখাও করতে যায়নি 15 মাসে। তো এই যে সময়টাতে 15 মাস দীর্ঘ একটা সময়, এখানে সব থেকে বেশি কাদেরকে মিস করেছেন বা মনে পড়েছে? শুরুতে তো ফ্রেন্ডসদের অনেক মনে পড়তো, কারণ আমরা তো কাটাই তাদের সাথে সব সময়। পরবর্তীতে মনে হলো যে না, ফ্রেন্ডস বা বন্ধু বলে কিছু নেই, দুনিয়ার সবাই স্বার্থ কিছু নেই ছুটে। আর সবচেয়ে বড় কথা, কেউ নিজের লাইফ রিস্ক নিয়ে এসে আমার কাছে আসবেও না। তো সব মিলিয়ে ফ্যামিলিকে সবচেয়ে বেশি মিস করা হয়েছে, কারণ তাদের সাথেই একমাত্র তারাই ছিল যারা আমার পাশে ছিল, আর কেউ ছিল না আসলে। বন্দি জীবনে 15 মাসে উল্লেখযোগ্য কি এমন কেউ আছে যার কথা এখনো মনে পড়ে? পজিটিভলি না নেগেটিভ? ইন পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। নেগেটিভের ব্যাপারে বলতে গেলে পাপিয়া আর জেল সুপার ওবায়দুল, আমি সব জায়গায় বলি এই দুটো মানুষের আমি বিচার চাই, বিশেষ করে ওবায়দুলের। তা আমাকে অনেক মেন্টালি টর্চার করেছে, ফিজিক্যালি পারেনি, কজ হচ্ছে অনেক মিডিয়া হতো, অনেক কিছু হতো। কিন্তু যদি মিডিয়া না হতো হয়তো আমার উপর দিয়ে অনেক কিছু যেত। আপনি আশা করছেন ফিজিক্যালিও আপনাকে নির্যাতন করা হতো যদি মিডিয়া বা আমার নজর আপনার উপর না থাকতো? মানে তারা মানে প্রশাসনের সাথে আমার ওয়ান কাইন্ড অফ ক্ল্যাশ ছিল। আমার যখন দেখা আসতো মাঝখানে একটা অবস্থা, পিছন দিয়ে যে ডেপুটি জেলার পাহারা দিত যে আমি জেলখানার ব্যাপারে আমার ফ্যামিলিকে কিছু জানাই কিনা। তো পরবর্তীতে আবার হচ্ছে যখন আমি দেখার ঘর থেকে বের হয়ে আসতাম, আমাকে জিজ্ঞেস করতো কি কোন পেপারে কালকে নিউজ আসবে, কোন পেপারে খবরটা পড়বো। তো এইরকম আর কি, আমাকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়, আমার সাথে মানুষের মেশা বন্ধ করে দেয়। 1 হাত 4 আঙুলের বিছানা ছিল, সেখান থেকে কমিয়ে 1 হাতে আনা হয়। আমাকে সেল পাস করে দেওয়া হয়, ফাঁসির আসামিদের সাথে থাকতে হয়, যেটা হচ্ছে কনস্টিটিউশনে নেই। অ্যাজ পার দ্য কনস্টিটিউশন যে আন্ডার ট্রায়ালে কোনো আসামিকে ফাঁসির সেলে রাখা হবে না। এরকম অনেক ধরনের টর্চার আসলে গিয়েছে উপর দিয়ে। আপনার বিশ্ববিদ্যালয় থেকে তো আপনি বললেন, মা ওই সময় কি আসলে 2-1টা ইনসিডেন্ট ছাড়া আপনি কি কোনো সাহায্য পাননি বিশ্ববিদ্যালয় থেকে, বা কোনো রকম সাহায্য কি আপনি পেয়েছিলেন বিশ্ববিদ্যালয় থেকে ওই সময় বা বর্তমানে? এখন তো সাপোর্ট পাচ্ছি, মানে সরকার পতনের পর থেকে সাপোর্ট পাওয়া বলতে কি, মানে সবাই একটু মানে ভালো নজরে দেখছে বা ডাকছে, একটু করছে, তখন এই জিনিসগুলো আসলে ছিল না। বা কোনো একটা সমস্যা নিয়ে স্যারের কাছে গেলাম যে স্যার এইটা একটু অ্যাপ্লিকেশনটা দেখেন, তখন ডিপার্টমেন্ট থেকে এই জিনিসগুলো দেখা হচ্ছে। কিন্তু কিছু টিচার আছেন স্টিল যারা আওয়ামীপন্থী ছিল, তারা এখনও খুবই বাঁকা নজরে দেখে, অনেকভাবে মানসিকভাবে হেনস্থাও করেছে। এই কথাগুলো এখন বলবো না, অনার্সটা শেষ হোক তারপরে বলবো, আসলে অনেক বাইন্ডিংস থাকে আমাদের। আচ্ছা, তো অতীতে একটা জীবন কাটিয়েছেন আপনি, বন্দি জীবনের আগে এবং বর্তমান জীবন,
মনে হয় কি কোনো প্রতিবন্ধকতা ফেস করতে হয় বা হয় না, বা পরিবর্তনটা কতটুকু? আসলে প্রতিবন্ধকতা বা পরিবর্তন আমার মনে হয় সম্পূর্ণ নিজের। আমি যদি মনে করি যে এটা আমার বাধা, তাহলে এটা আমার জন্য বাধা। কিন্তু যখন আমি এটা ফিল করি যে না, যা হয়েছে হয়েছে, সবচেয়ে বড় কথা আমি তো দোষ করিনি, তাহলে আমি কেন বসে থাকবো? তো এদিক থেকে আসলে আমি আমার নিজের লাইফ কন্টিনিউ করেছি। আগে যা করেছি এখনও তাই করতেছি। হয়তো কিছু জায়গা থেকে সরে এসেছি আর কিছু নতুন সেক্টরে যাচ্ছি। যেমন মানে উল্লেখযোগ্য যেটা হচ্ছে, আমি যেদিন জেল থেকে বের হই, আমার বেল হয়, আমি প্রথমে বাসায় যাই না, আমি কাশিমপুর থেকে সরাসরি আমি পরীক্ষা দিতে গিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে আমি বাসায় গিয়েছি, মানে আসার পর থেকে আমি পরীক্ষা দিয়েছি। তো সব মিলিয়ে আসলে জীবনটা ফাইট করেই যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জীবন যুদ্ধে টিকে থাকবেন ততদিন আপনি বেঁচে থাকবেন, নয়তো না। আর আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে মানুষ আমাকে চিনবে, জানবে। হয়তো আল্লাহ কোনোভাবে সেই জিনিসটা ফুলফিল করেছে। এখানে দুটো দিক আছে। আমি যদি 1 থেকে 1.5 মাসের মধ্যে বের হয়ে যেতাম, তখন আমার মনে হয় আমার লজ্জা লাগতো, মানুষজন আমার দিকে বাঁকা চোখে তাকাতো। কিন্তু যখন ব্যাপারটা স্প্রেড হলো, কারণ আমার মানে তখন আর মানুষের মেন্টালিটি চেঞ্জ হলো যে আমি আসলে দোষী না, এখন আমার দিকে কেউ বাঁকা চোখে তাকায় না, এখন আমাকে হয়তো সবাই সিম্পেথি দেয় বা আমাকে অন্যভাবে তারা ট্রিট করে। কারণ আমাদের মধ্যে একটা মেন্টালিটি, আমরা যতই বলি, আমরা যদি শুনি একজন মেয়ে বা একজন নারী জেলে গিয়েছে, তার মানে অনেক কিছু, আমরা তাকে বাঁকা চোখে দেখি। কিন্তু আমার দ্বারা হয়তো অনেক মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। তো এই দিক থেকে আসলে যা হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো হাসিনা চেয়েছিল যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে আমাকে দিয়ে, যে কীভাবে একটা মেয়ের জীবন নষ্ট করা যায়, একটা শিক্ষা দিতে সবাইকে। কিন্তু আল্লাহ হয়তো সেটা চায়নি, আল্লাহ অন্য কিছু চেয়েছেন। শেখ হাসিনার আমলে, স্বৈরাচারী সরকারের আমলে আপনি হচ্ছে মত প্রকাশের জন্য হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় হচ্ছে আপনাকে বিনা অপরাধে জেল খাটতে হয়েছিল। ভবিষ্যতে নতুন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে মনে হয় কি অতীত আপনাকে মত প্রকাশের জন্য এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে বা হতে পারে ভবিষ্যতে? হ্যাঁ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে ডিএসএ ভিকটিমসগুলো আছি, আমরা এই 9 মাস ধরেই দাবি তুলে যাচ্ছি যে আমাদের আইন বাতিল করা হোক, এই ধারাগুলো বাতিল করা হোক। কিন্তু বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সে ব্যাপারে বারবার বললেও সে তড়িঘড়ি করছে। কেন করছে আমি জানি না। বারবার চেঞ্জ করা হচ্ছে, এটা করা হচ্ছে, ওইটা করা হচ্ছে, বারবার বলছেন বাতিল করবে, কিন্তু মুখে বললেও কার্যক্রমে কিছু হচ্ছে না। 9 মাস হয়ে গিয়েছে, আমরা এখনও বাতিল হচ্ছে না কারো মামলা, সবাই এখনও কোর্টে চক্কর লাগাচ্ছে। তাহলে লাভটা কি হলো? আমরা দেশ স্বাধীন করলাম, আমরা আন্দোলন করলাম, আমরা সব কিছু করলাম, আমরা আগে থেকে মানে আমরা আগে থেকে প্রতিবাদ জানাচ্ছি, তাহলে কেন এই জিনিসগুলো আসলে বাতিল হচ্ছে না? তো মত প্রকাশের স্বাধীনতা, এই সেক্টরগুলো এখনও বাতিল হচ্ছে না, বারবার সংশোধনী হচ্ছে। আমার মনে হয় যেহেতু আমরা বিশেষ করে এই সরকারকে অবস্থান দিয়েছি, তাই সরকারের উচিত যে এই জিনিসগুলো মেনটেন করে আমাদের সবার কথা বিবেচনা করে মত প্রকাশের যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলো বাদ দেওয়া হোক। আর ভবিষ্যতে আমার একটা অভ্যাস, আমি হচ্ছে সত্যি কথা বলতে পছন্দ করি, বা আমি চিন্তা করি না যে আমার কি হবে, যেটা লজিক্যাল বা সেটা সত্যি আমি বলে ফেলি। ফেস করলে ইন ফিউচারে করতে হবে কিনা আমি আসলে জানি না, কিন্তু আমি এটা নিয়ে আসলে ভয় পাই না। জেলে গেলে সর্বোচ্চ তো জেলেই যেতে হবে, আর যে 15 মাস জেল খেটে আসছে সে দুনিয়ার হয়তো হিমালয় পর্বত জয় করতে পারবে। নতুন দল গঠন হচ্ছে, নতুন বাংলাদেশ পেলাম আমরা। একটা দীর্ঘ 16-17 বছরের একটা স্বৈরাচার সরকার থেকে মুক্তি পেলাম। এখন নতুনভাবে যেটা হচ্ছে বা নতুন যেই কারিকুলামগুলো ঘটছে, এইটা নিয়ে আসলে আপনার মতবাদ কী? নতুন দল গঠন হচ্ছে, তারা আশা করা যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন আমি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও না, অনেকে মনে করে যে যেহেতু আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি হয়তো আমি বিএনপি করি, বা আমি ছাত্রদল মানে করি, এই যে সমাজতান্ত্রিক ছাত্র কত কিছু আছে, যাই হোক ছাত্রফ্রন্ট। তো সবার কাছে একটা জিনিস ক্ল্যারিফাই করে দিই যে আমি কোনো দলেরও না, হয়তো ইন ফিউচার করবও না। আমার ইচ্ছা হচ্ছে আমি অ্যাজ এ অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করব, যেটা ন্যায়, যেটা সঠিক আমি সেটা বলবো। কোনো সরকার যদি ভালো করে আমি সেটাও বলবো, কেউ যদি খারাপ করে আমি সেটাও বলবো। দায়িত্ব নিয়ে বা কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করে আমি আসলে নিজেকে একটা বেড়াজালে আটকাতে চাই না। আর নতুন দল গঠন হচ্ছে করতেই পারে, ছাত্ররা যেহেতু নতুন, আমাদের দেশ ছাত্রদের হাতে, তো এটা একমাত্র তাদের ব্যাপার। তারা যদি ভাবে বা চিন্তা করে যে হয়তো আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, দেশের জন্য নতুন কিছু করতে পারবো, তরুণ সমাজ দল গঠন করেছে, তাদের জন্য শুভকামনা। তো আশা করি যে এই যে লেজর ভিত্তিক যে আমাদের দেশের রাজনীতি আছে সেই জিনিসগুলো থাকবে না, পাঁচ আটার ব্যাপারটা, এই জিনিসটা থাকবে না।
স্বজনপ্রীতির ব্যাপারগুলো থাকবে না, দুর্নীতি থাকবে না, ন্যায় নীতি থাকবে। তো সব মিলিয়ে নতুন দলের জন্য শুভকামনা, এবং বাকি যে দলগুলো আছে তাদের কাছে একই প্রত্যাশা থাকবে। আজ তো নারী দিবস, আমরা সবসময় বলে থাকি নারীদের সমতা, সমান অধিকারের কথা। তো আসলে এই সমান অধিকার সমতা বিষয়টি আসলে এক একজনের কাছে এক একভাবে উপস্থাপিত হবে, এক একজন এক এক ধরনে উপস্থাপন করে থাকে। তো আপনার কাছে আসলে বিষয়টি কীরকম? আমি মনে করি ঠিক আছে, নারীদের সমতা থাকতে হবে, কিন্তু আমাদের রিলিজিয়াস পার্সপেক্টিভে দেখেন, নারীদের কিন্তু আমরা সব কিছুর ঊর্ধ্বে ধরি। আমরা হয়তো ইচ্ছে করে, মানে আমি দুঃখিত যার, মানে আগে থেকে ক্ষমা প্রার্থী যে কারো জন্য অনুভূতিতে মানে আঘাত লেগে থাকে, তো আমরা ইচ্ছা করি কিন্তু আমাদের অবস্থানটা একটু হলেও নামিয়ে নিয়ে আসছি, যে আমাদেরকে উঁচু অবস্থান দেওয়া হয়েছে কিন্তু আমরা অলরেডি নিজেদেরকে সমতায় নিয়ে এসেছি। যাই হোক, যেহেতু নিয়ে এসেছি, আমার মনে হয় যে সমতা থাকা উচিত চাকরির ক্ষেত্রে, নিজের অধিকার পাওয়ার ক্ষেত্রে, নিজের শিক্ষাগত যোগ্যতা, চিকিৎসা, সব কিছুর ক্ষেত্রে। নারীর সমতা বা ক্ষমতা, অধিকার মানে এই না যে একটা জিনিসকে আমরা প্রচার করলাম যে ওপেন স্মোক করা যাবে না, সেইটা আমরা ধরে নিলাম যে আমরা নারীরা কেন পারবো না, বা আমরা নারীরা কেন স্মোক করতে পারবো না বাইরে। তারপরে নারীর অধিকার বা সমতা মানে এই না যে আমি স্লিভলেস পরে ওপেনে হাঁটতে পারবো, কারণ ছেলেরা হাঁটতে পারে। তো সব মিলিয়ে আমরা নারী হিসেবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যেই কাজটা বা যে ব্যাপারটা নিয়ে আন্দোলন করছি, সেই আন্দোলনটা আসলে সবার মতবাদ কিনা। একটা সেক্টর বলছে যে আমরা কেন ওপেন স্মোক করতে পারবো না, তো স্মোকটা যদি মানে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি বিশেষে না দেখে আমরা এই জিনিসটা দেখি যে এটা আশেপাশে কী ক্ষতি করছে। আজকে 2 জন মানুষ স্মোক করছে, আমি করতে পারছি না, এটা আমার শ্বাসকষ্ট তৈরি করছে, আমার পরিবেশটা নষ্ট করছে, তাহলে সেদিক থেকেও তো এই জিনিসটা বন্ধ করা উচিত, হোক সে নারী হোক সে পুরুষ। এখন আমি যদি সেটা আমার ঘাড়ে নিয়ে এসে বলবো যে আমি কেন পারবো না, তাহলে এটা হয়তো কিছু আমাদের বাকি একটা সেক্টর মেয়ের জন্য হলেও এই জিনিসটা লজ্জাজনক। তো আমরা যেমন এই যে নারীরা আমরা কোটা বাতিল করেছি, ঠিক আছে আমরা করলাম, আমরা যেহেতু সমতা চাই, ঠিক আছে আমরা বৈষম্য চাই না, কিন্তু এই সেক্টরগুলোতে কাজ করা উচিত। আর দেখা যাচ্ছে এই যে বর্তমানে আমরা নারীদের পাশে কোন দিক থেকে দাঁড়াচ্ছি, ধর্ষণ হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, 8 বছরের মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে, কয়টা মেয়ে রাস্তায় দাঁড়িয়েছে, কয়টা নারীবাদী সংগঠন দাঁড়িয়েছে। যখন আমি জেলে ছিলাম, আমি আসলে জানি না, আমার নলেজে নেই, কিন্তু কোনো নারীবাদী সংগঠন বা নারীরা মানে স্পেসিফিক্যালি ওইভাবে আমার জন্য দাঁড়ায়নি। বাংলাদেশের সব জেলা থেকে স্টুডেন্টরা দাঁড়িয়েছে, মেয়ে ছেলে নির্বিশেষে দাঁড়িয়েছে, কিন্তু নারী যে সংগঠনগুলো আমরা মেনলি ফোকাস করি, কেউ কিন্তু দাঁড়ায়নি। কেন? আমি কি তাহলে নারী ছিলাম না? তো আপনারা যেহেতু একটা সংগঠনে আছেন, একটা দায়িত্বে আছেন, যেই জিনিসগুলো নিয়ে করা উচিত, এই যে বাচ্চাগুলোকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বাসে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, জায়গায় জায়গায় 8 বছর একটা মেয়ে মারাও গেল, তো এই জিনিসগুলো নিয়ে কেন কেউ কথা বলছে না, কেন কেউ দাঁড়াচ্ছে না, কেন সরকার কেন চুপ? এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় সমতা বা এই জিনিসগুলোতে প্রতিবাদ, এই জিনিসগুলো থেকে আসা উচিত, নাকি ছেলেরা এটা করতে পারবে আমিও এটা করতে পারবো, এই জিনিসটা আসলে হয় না। এই যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা দেখছি নারীদের হেনস্থা, ধর্ষণের যে খবরগুলো আপনি বললেন বা হচ্ছে, তো এখানে কি মনে হয় আসলে সরকারের কোনো গাফিলতি বা কোনো কিছু আছে বলে কি আপনার মনে হচ্ছে? অবশ্যই, কারণ দেখেন একটা জিনিস, এই যে 8 মাস হয়ে গেল আমাদের আইন উপদেষ্টা কারো কোনো ধরনের বিচার এই পর্যন্ত করেনি, সবাই কোর্টে চক্কর দিচ্ছে, কি সুন্দর। মানে অনলাইনে দেখি ভিডিওগুলো যে নেতারা অনেক তান্দুরুস্ত, মানে তারা অনেক মোটাসোটা হেলদি এসে বলতেছে, কত কিছু বলতেছে, অথচ আলেমদের পায়ে বলেন বা সবার পায়ে বলেন তাদেরকে ডান্ডাবিড়ি পড়ায় কীভাবে নেওয়া হতো। তারপরে আরও যে মানে বিএনপি নেতারা ছিল বা বাকি দলের নেতাগুলো ছিল, তাদের জামায়াত শিবিরের নেতা, তাদেরকে কীভাবে নেওয়া হতো জেলে, কোর্টে, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে কী সুন্দর ওপেন স্পেসে তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাদের সাথে কুশল বিনিময় করছে। কেন? তাহলে এই জিনিসটা অবশ্যই সরকারের গাফিলতি। আর যদি বিচারের কথায় আসি, যেগুলো প্রমাণ নেই সেগুলো বাদ দিলাম, ইনভেস্টিগেশন চলুক, কিন্তু যে জিনিসগুলো প্রমাণ আছে সেই জিনিসগুলোর বিচার কোথায় হচ্ছে? সেই জিনিসগুলোর বিচার হচ্ছে না। তাহলে আমরা যে আইন উপদেষ্টাকে বসিয়েছি, সে যদি না পারে ক্ষমতার তার প্রয়োগ করতে, তাহলে সে ছেড়ে দেখ। কেন সে আমাদের আশা নিয়ে খেলতেছে? কেন সে আমাদেরকে এইরকম একটা পরিস্থিতি রাখছে? দেশে যেই পরিমাণে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় এখন ছিনতাই হচ্ছে, সব কিছু হচ্ছে, নারীদের জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে, একটা দুটা বিচার করুক, ওপেন স্পেসে এসে একটা দুটার বিচার হোক, তাহলে তো মানুষ দেখা যাচ্ছে যে সবাই এখন গা ছাড়া ভাব দিয়েছে, অন্যায় করছে তো কী হচ্ছে, কেউ তো কিছু হচ্ছে না। কিছু বিচার করা হোক যাতে এগুলো বন্ধ হয়, অ্যাটলিস্ট মানুষ মনে করে যে না, দেশে আসলে আইন আছে। সবাই এখন মনে করে যে দেশ থেকে আইন উঠে গিয়েছে, আইনের প্রতি বিশ্বাস নেই।
এই জিনিসগুলো যাতে না হয়। বর্তমান সরকার বা দেশ রাষ্ট্রের কাছে আপনার প্রত্যাশা কী বা আহ্বান কী? প্রথম কথা হচ্ছে, আহ্বান বলতে প্রথম আহ্বান হচ্ছে আমরা এই যে জুলাই আন্দোলন বলেন বা 17 বছরে যতগুলো অত্যাচার নিপীড়ন হয়েছে, আমরা সব কিছুর বিচার চাই। আমরা আপনাদেরকে বিশেষ করে বসিয়েছি, কিন্তু আমরা এখনও কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। কত মায়ের বুক খালি হলো, কত সন্তান মারা গেল, কত মানুষের জীবন থেকে সময় নষ্ট হলো, কারো হাত গেল, চোখ গেল, পা গেলো, কিন্তু কোনো কিছুর তো বিচার হচ্ছে না। প্রমাণ আছে তাও বিচার হচ্ছে না কেন? এত বাংলাদেশের যে আইনের মানে আমরা তো নর্মালি বলি যে আইনের বিচার নেই বা ন্যায়ের বিচার নেই, কিন্তু যখন জেলখানায় আপনি যাবেন আপনি দেখতে পারবেন যে দেখা যাচ্ছে একটা মানুষ 12 বছর জেল খাটছে, তার সাজা 12 বছর পরে যে তার সাজা হয় 10 বছরে। তাহলে এই 2 বছর আপনি তাকে কিভাবে ফিরিয়ে দিবেন? আর আইনের যে মানে এতই দুর্বলতা যে একটা মামলার সাজা তারা বের করতে করতে তাদের 12 বছর লেগে যায়, এটা কোন ধরনের দুর্বলতা? যদি এরকম হয় তাহলে আপনারা আরও কোর্ট বাড়ান বা ইনভেস্টিগেশন সিস্টেম বৃদ্ধি করেন, কিছুই করছে না। তাহলে এই যে মানুষগুলো একটা মামলার বিচার হতে হতে 8 বছর 9 বছর যদি চলে যায়, তাহলে মানুষগুলোর জীবন আসলে কি থাকে, ওই পরিবারের আশা কি থাকে? তো কোর্ট বাড়ান বা জাজ বাড়ান, যাই করেন আপনারা বিচারগুলো করেন, প্রক্রিয়াগুলো তাড়াতাড়ি শেষ করেন। অনেক মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আর হচ্ছে আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই, যেখানে আমরা এই যে দেখা যাচ্ছে এখন রাত 8টা 9টা বাজলে আমরা ঘর থেকে বেরোতে পারি না, একটা ভয় থাকে। আমরা ভয়গুলো চাই না, আমরা একটু স্বাধীন দেশ চাই, নিরাপত্তা চাই, স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। আর এমন একটা দিন যাতে না হয়, মানুষ যাতে না বলে যে এইরকম দিন চাই না যে শেখ হাসিনাই ভালো ছিল, এই জিনিসটা যাতে না হয়। 15 মাসের যে ভয়াবহ অভিজ্ঞতা, এটা থেকে আসলে নারীদের সাহসিকতার সাথে আপনি পার করেছেন এই সময়টা। অবশ্যই মনোবল ছিল, না হলে পার করা সম্ভব ছিল না। তো এই মনোবল বা এই সাহসিকতাকে ঘিরে আপনি বর্তমানে নারীদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন বা আপনার যদি কোনো আহ্বান থাকতো তাদের প্রতি? নারীদের প্রতি আমার একটাই আহ্বান যে হচ্ছে ভেঙে পড়া যাবে না, স্ট্রাগল করেই বাঁচতে হবে। যতদিন আপনি যুদ্ধ করবেন ততদিনই বেঁচেতে, মানে ঘুরে ফিরে কথা একটাই যে আমি নারী, আমার সাথে একটা দুর্ঘটনা হয়েছে বা কিছু একটা হয়েছে তাই বলে আমি ঘরে বসে পড়বো না, এটা করা যাবে না। আমি নারী, আমি যদি পর্দা করি ঠিক আছে, আমি পর্দা করি, আমি আমার পর্দা মেনটেন করে, আমি যদি রিলিজিয়াসও মেনটেন করি, আমার ইচ্ছা থাকে আমি সেই সেক্টরগুলোতে কাজ করি। আর সরকার বা যেই সরকার আসবে বা বর্তমান যারা ছাত্র সমাজ আছে তাদেরও উচিত এই সেক্টরের নারী যারা রয়েছে তাদের জন্যে কিছু একটা আলাদা করে ব্যবস্থা করা, যেহেতু আমি এরকমভাবে আছি। তো যাতে তারা সঠিকভাবে অ্যাটলিস্ট নিজেদের ইচ্ছাগুলো বা নিজেদের যে ছিল যে কেউ একটু টিচার হতে চায় বা কেউ কিছু একটা করতে চায় নারীরা, কিন্তু ওই যে ঘরবন্দি যে ব্যাপারটা ওই জিনিসটা। আর ফ্যামিলির প্রতি বলবো আপনাদের যেই মানে মেন্টালিটি, এই জিনিসগুলো একটু পরিবর্তন করেন। মেয়ে মানেই বোঝা না, মেয়ে মানেই যে মানে তাদের ঘরে থাকবে এরকমটা না। একটা মেয়ে ঘরও সামলাবে, বাচ্চাও পালবে, সংসারও করবে, কাজও করবে, সব কিছুই যদি সে চায়, কাউকে প্রেশারাইজ না। কিন্তু যারা করতে চায় আমার মনে হয় তাদেরকে করতে দেওয়া উচিত, আর কখনো পিছনে ফিরে তাকানো যাবে না। আজকে আমাকে কেউ হ্যারাসমেন্ট করলো, আমি পড়াশোনা বন্ধ করে দিয়ে বিয়ে দিল, এটা করা যাবে না। যে আপনাকে হ্যারাসমেন্ট করছে তার বিচার করতে হবে। সর্বশেষ প্রশ্ন, আপনার জীবনের লক্ষ্য কী? আমি আসলে মানুষের জীবন স্তরে স্তরে পাল্টায়। স্কুল কলেজে থাকা অবস্থায় ইচ্ছা ছিল যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করবো, বিসিএস ক্যাডার হবো, এটা সেটা। এখন গভর্নমেন্ট জবের প্রতি ইচ্ছা নাই, আপাতত অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করার ইচ্ছা। যে মানুষগুলোর সাথে যে অন্যায় হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ভিকটিম হচ্ছে যারা, আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে আমার একটা সফট কর্নার জেলখানার প্রতি। যখন আমি জেল থেকে চলে আসবো, মানে সবাই তো জানতো মোটামুটি, আমাকে নিয়ে মিডিয়া হতো, অনেকগুলো মানুষ বিশেষ করে ফাঁসির আসামিরা আমার হাত ধরে বলেছে আমাদেরকে একটু দেখো, আমাদের অনেক খাওয়ার কষ্ট, থাকার কষ্ট। তো ওই জিনিসগুলো আমি আসলে ভুলিনি। তো এই জায়গাগুলো নিয়ে কাজ করে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার সফলতার কামনা করে এবং আপনি অনেক দূর এগিয়ে যান, আপনার স্বপ্ন পূরণ হোক সেই কামনায় আমরা করি। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম এক অদম্য নারী খাদিজাতুল কোবরার সাথে, এবং আপনাদের সাথে ছিলাম আমি ওয়াহিদা পারভিন ঈশিতা। পরবর্তীতে নতুন কোনো অতিথি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ আজকালের সাথেই থাকুন।